আজকে আমরা আরও একটা ইন্টারভিউ রিলেটেড ক্লাস নিয়ে আলোচনা করব। দেখো, তোমরা যারা এসএলএসটি ইংলিশ, বিশেষ করে ইংলিশ সাবজেক্টের উপরে যারা ইন্টারভিউ দিয়েছো বা দেবে, তোমাদের কিন্তু আমরা অলরেডি কিন্তু ইংলিশের উপরে ইন্টারভিউয়ের উপরে অনেকগুলো ক্লাস দিয়েছি এবং আজকেও আরও একটা ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে আলোচনা করব। তো তোমরা জানো কিন্তু সম্প্রতি তোমাদের 11-12 কিন্তু ইংলিশ লিটারেচারের ইন্টারভিউটা মোটামুটি কমপ্লিট হয়েছে এবং সেখান থেকে আমি কয়েকজনের সঙ্গে কথা বলে জানতে পারলাম, আমাদের যারা স্টুডেন্ট ছিল তাদের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার এই জায়গাটা থেকে নাকি বেশ প্রশ্ন তাদেরকে ধরেছে বা ধরছে এবং আগামীতেও তোমাদের ধরতে পারে। তো সেই জন্য আমরা আজকে আলোচনা করব টোটালটাই ইন্ডিয়ান ইংলিশ লিটারেচারকে বেস করে এখান থেকে কী ধরনের প্রশ্ন ধরছে এবং কেমন ধরনের প্রশ্ন তোমাকে আগামী দিনে ধরতে পারে। ঠিক আছে, তো একটা কথা বলে দিই, তোমরা যারা অলরেডি আমাদের এসএলএসটি ইংলিশ ইন্টারভিউ গাইড ইবুকটি নিয়েছো তাদের চিন্তা করার কোনো কারণে, সেখানে দেখবে একটা ইন্ডিয়ান আলাদা একটা পার্ট করা আছে, সেখানে কিন্তু সব কিছু দেওয়া আছে। তোমরা সেটা ভালো করে কমপ্লিট করো, তোমাদের আশা করি কোনো রকম প্রবলেম হবে না, সেখান থেকে তোমরা পেয়ে যাবে, হয়ে যাবে তোমাদের। আর সঙ্গে এই আজকে যে আলোচনাগুলো হচ্ছে এগুলোও সঙ্গে একটুখানি করে নেবে, কোনো রকম অসুবিধা হবে না আশা করছি। ঠিক আছে, তো চলো এখানে আমরা আলোচনা করব যে আজকের মেনলি ইন্ডিয়ান ইংলিশ লিটারেচারের উপরে, বিশেষ করে তোমাদের ইন্টারভিউকে টার্গেট করে যেরকম ধরনের প্রশ্ন এখান থেকে হতে পারে বা ধরছে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা শুরু করছি। চলো, তো আমরা মেন আলোচনায় যাব। ঠিক আছে, তার আগে যেটার কথা বলছিলাম, এই যে আমাদের এসএলএসটি ইংলিশ ইন্টারভিউ গাইড ইবুক, তোমরা চাইলে এটা কালেক্ট করতে পারো। প্রচুরজন তোমরা অলরেডি কালেক্ট করে নিয়েছো, আশা করি তোমরা ইন্টারভিউতে অনেক মানে এখান থেকে উপকৃত হবে, কোনো রকম প্রবলেম হবে না। ঠিক আছে, এখান থেকে তোমাদের কিন্তু 80-90% আমি আগেও বলেছি, আবারও বলছি, কমপ্লিট হয়ে যাবে, কোনো রকম প্রবলেম হবে না। সঙ্গে তোমাদেরকে বলবো, আমরা এছাড়া আরও যেসব আলোচনা করেছি অলরেডি আমরা টেলিগ্রামে পিডিএফ দিয়ে দিয়েছি, সেগুলো একটু অবশ্যই দেখে নেবে। ঠিক আছে, কোনো রকম প্রবলেম হবে না। সঙ্গে একটুখানি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, রিসেন্ট কিছু ঘটনা বা ইম্পর্টেন্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই কিন্তু দেখে যাও, সেখান থেকে প্রশ্ন ধরলেও ধরতে পারে। বা তোমরা যে বিষয়ের উপরে ডেমোটা তৈরি করছো সেই ডেমো সম্পর্কেও কিন্তু তোমাকে ভালো রকম নলেজ রাখতে হবে, সেই ডেমো থেকেও কিন্তু প্রশ্ন করা হচ্ছে বা তোমাকে ধরতেও পারে। ঠিক আছে, তো যাদের এটা প্রয়োজন হবে অবশ্যই তোমরা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে দেখতে পাচ্ছ, এখানে তোমরা মেসেজ করতে পারো, যোগাযোগ করতে পারো দরকার হলে। ঠিক আছে, এটার প্রাইস আছে 199, তোমার ইন্টারভিউতে অনেকটাই হেল্প করবে, তোমাকে অনেকটাই এগিয়ে রাখবে এই ইবুকটি। ঠিক আছে, এবং এটা শুধুমাত্র ইংলিশের জন্য কিন্তু, ঠিক আছে, অন্য সাবজেক্ট নয়। অনেকজন আমাকে বলেছে যে এই সাবজেক্ট মানে এই সাবজেক্টের আমি এটা নিলে হবে কিনা, না, এটা শুধুমাত্র ইংলিশের জন্য। চলো, এবার আমরা মেন আলোচনায় আসি। আমাদের আজকের যে আলোচনা সেটা হচ্ছে ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার ফর এসএলএসটি ইন্টারভিউ রিলেটেড। তোমাদের কিন্তু ইন্ডিয়ান লিটারেচার থেকে যেমন ধরনের প্রশ্ন ধরছে সেরকম প্রচুর এখানে প্রশ্ন আছে। আমরা প্রায় 40টা প্লাস প্রশ্ন আলোচনা করব আজকের এই ভিডিওতে, যেগুলো তোমাকে হেল্প করবে তোমার ইন্টারভিউতে। ফার্স্ট একটা জেনারেল কোশ্চেন একদম, হোয়েন ডিড ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার বিগিন? অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে আমাদের এই যে ইংলিশ লিটারেচারটা কোন টাইমে শুরু হয়েছিল, জেনারেল একটা প্রশ্ন। ঠিক আছে, তোমাকে ধরতেই পারে। তো এটার আনসার তোমাকে করতে হবে অ্যাকচুয়ালি কখন শুরু হয়েছিল, না ব্রিটিশ পিরিয়ডে শুরু হয়েছিল, সেটা এখানে একটু গুছিয়ে লেখা আছে, তোমাকে এইভাবে আনসার করতে হবে কি, যে ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার বিগান ইন আর্লি 19th সেঞ্চুরি। তো এক্স্যাক্ট কিন্তু এই আর্লি 19th সেঞ্চুরি এই টাইম পিরিয়ডটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাকে মনে রাখতে হবে যে কখন শুরু হয়েছিল, না আর্লি 19th সেঞ্চুরি, আফটার দ্য ইন্ট্রোডাকশন অফ ইংলিশ এডুকেশন ডিউরিং ব্রিটিশ রুল। তো ব্রিটিশ রুলে ইংলিশ এডুকেশন ইন্ট্রোডাকশন হওয়ার পরে এটা কিন্তু শুরু হয়েছিল এবং টাইম পিরিয়ডটা হচ্ছে আর্লি 19th সেঞ্চুরি। ঠিক আছে, তো রাইটার্স ইনিশিয়ালি ইউজড ইংলিশ অ্যাজ এ মিডিয়াম ফর সোশ্যাল রিফর্ম অ্যান্ড ন্যাশনাল অ্যাওয়ারনেস। তো প্রথম দিকে ইনিশিয়ালি ইংলিশটাকে কীভাবে ইউজ করা হতো, না অ্যাজ এ মিডিয়াম ফর সোশ্যাল রিফর্ম। ঠিক আছে, সোশ্যাল রিফর্মের মিডিয়াম বা মাধ্যম হিসেবে এটাকে ইউজ করা হতো, অ্যান্ড ন্যাশনাল অ্যাওয়ারনেস। ক্লিয়ার? নেক্সট একটা প্রশ্ন হচ্ছে ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, হোয়াট ইজ মিন্ড বাই ইন্ডিয়াননেস ইন ইংলিশ ইন ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার? তো ইন্ডিয়াননেস বলতে অ্যাকচুয়ালি কী বোঝানো হচ্ছে? কিছুই না, দেখো, আমরা যে ইংলিশ লিটারেচারটাকে শুরু করছি এবং আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে বেস করে এবার লিটারেচার লিখতে শুরু করেছি বা পড়তে শুরু করেছি, এই যে আমাদের ইংলিশ বিষয়টা, আমাদের ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ইংলিশ, আমাদের ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ইংলিশ। ঠিক আছে, কিন্তু এই আমাদের যে অ্যাকচুয়ালি সেটিংটা হবে, আমাদের যে থিমটা হবে, ল্যাঙ্গুয়েজটা ইংলিশ বাট আমাদের যে লেখার সেটিং, থিম, ট্র্যাডিশান, সেগুলো সবগুলোর মধ্যে একটা ইন্ডিয়ান ছোঁয়া থাকবে, ইন্ডিয়াননেস একটা ব্যাপার থাকবে। তো এটাকেই অ্যাকচুয়ালি কী বলা হচ্ছে, ইন্ডিয়াননেস। এখানে দেখো, ইন্ডিয়াননেস রেফার্স টু দ্য প্রেজেন্স অফ ইন্ডিয়ান থিমস। তো ইন্ডিয়ান থিমস, ইন্ডিয়াননেস রেফার করছে, না প্রেজেন্স অফ ইন্ডিয়ান থিমস। ঠিক আছে, সেটিংস, ট্র্যাডিশনস,
কাস্টম, মিথ, ফিলোসফি অ্যান্ড সোশ্যাল প্রবলেমস ইন লিটারারি ওয়ার্কস রিটেন ইন ইংলিশ। তো অ্যাকচুয়ালি আমি ইংলিশে লিখছি, বাট আমি যে জিনিসটা যে বিষয়টা সম্পর্কে লিখছি তার একটা সেটিং দরকার, তার একটা থিম দরকার, কিন্তু সেই সেটিং, থিম, ট্র্যাডিশন, কাস্টমের মধ্যে যেন ইন্ডিয়ান ব্যাপারটা থাকে, ঠিক আছে, ইন্ডিয়ান ব্যাপারটা যেন থাকে, সেটাই এখানে বলা হচ্ছে ইন্ডিয়াননেস। আশা করি ক্লিয়ার করতে পারলাম। নেক্সট হচ্ছে হু রোড দ্য ফার্স্ট ইন্ডিয়ান নভেল ইন ইংলিশ। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। তুমি যেহেতু ইংলিশের ইন্টারভিউ দিতে যাচ্ছে, তোমাকে এইটা প্রশ্ন ধরতেই পারে। হু রোড দ্য ফার্স্ট ইন্ডিয়ান নভেল ইন ইংলিশ, অথবা যে মানে ইংলিশে প্রথম নভেল কি বা কে লিখেছিল। তো অবশ্যই এটা হচ্ছে রাজমোহন সোয়াইপ। টাইম পিরিয়ডটা হচ্ছে 1864, 1864 লেখা। কার দ্বারা লেখা না এটা কে লিখেছে সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্র, যাকে নিয়ে আমাদের কিন্তু পার্লামেন্টে বেশ কয়েকদিন আলোচনা হচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি এনাকে নিয়ে একটা স্টেটমেন্ট দিয়েছিলেন, সেখান থেকে কিন্তু অনেক রকম কথা এখানে আলোচনা হচ্ছে, বা বন্দে মাতরম বিষয়টা নিয়ে কিন্তু অনেক রকম আলোচনা হয়েছে, ঠিক আছে। যাই হোক, তো এটা হচ্ছে আমাদের কে লিখেছে, যে আমাদের প্রথম ইন্ডিয়ান ইংলিশ নভেল কি না রাজমোহন সোয়াইপ। খুবই ইম্পর্টেন্ট, নামটা কিন্তু মনে রাখতে হবে, এবং কখন লেখা হয় সালটাও মনে রাখতে হবে। 1864, কার দ্বারা? বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি, ঠিক আছে। ইজ কনসিডার্ড দ্য ফার্স্ট ইন্ডিয়ান নভেল ইন ইংলিশ। ইন্ডিয়ান নভেল কিন্তু এটা, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট জায়গা কিন্তু এটা। চলো নেক্সট হচ্ছে ডিসকাস দ্য গ্রোথ অফ ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার। তো এটা হচ্ছে তোমাকে একটা মেজর, মানে প্রশ্নটা অতটা ইম্পর্টেন্ট নয়, বাট তোমাকে যদি ইংলিশ লিটারেচার ডেভেলপমেন্টটা কীভাবে হয়েছে বা গ্রোথটা কীভাবে হয়েছে জানতে চাই, তখন কিন্তু এটা তোমাকে বলতে হবে যে অ্যাকচুয়ালি ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার ডেভেলপড ইন 3 স্টেজেস। 3টে স্টেজের মধ্য দিয়ে ডেভেলপটা হয়েছে আমাদের ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার। প্রথম সেই 3টে স্টেজ সম্পর্কে এখানে একটু বলা হয়েছে, যে কি প্রথমটা হচ্ছে প্রি ইন্ডিপেন্ডেন্স। ওকে, প্রি ইন্ডিপেন্ডেন্স ফেজ, যখন সেই প্রি ইন্ডিপেন্ডেন্স ফেজে কিসের উপর ফোকাস করা হতো না, ফোকাসড অন ন্যাশনালিজম, ঠিক আছে, সোশ্যাল রিফর্ম। তো এই জিনিসগুলোর উপরে কিন্তু প্রি ইন্ডিপেন্ডেন্স ফেজটা ফোকাস করতো, কিসের উপর? ন্যাশনালিজম অ্যান্ড সোশ্যাল রিফর্মের উপরে। তারপরে আসে, আমরা 3টে ফেজের কথা বলেছি, তো এখানে 3 ফেজের কথা বলা হচ্ছে। এটা হচ্ছে প্রি ইন্ডিয়ান ফেজ, ইন্ডিপেন্ডেন্স ফেজ, এটা হচ্ছে ফার্স্ট ফেজ, এবং তারপরে হচ্ছে দেখো পোস্ট ইন্ডিপেন্ডেন্স ফেজ, ঠিক আছে, পোস্ট ইন্ডিপেন্ডেন্স ফেজ, এটা হচ্ছে ফেজ 2। তো এখানে কি আলোচনা করা হতো? ডেল্ট উইথ আইডেন্টিটি অ্যান্ড রিয়ালিজম। এখানে যেমন ন্যাশনালিজম অ্যান্ড সোশ্যাল রিফর্ম নিয়ে আলোচনা করা হতো বা ফোকাস করতো এই বিষয়গুলোর উপরে, আর এখানে পোস্ট ইন্ডিপেন্ডেন্স ফেজ ডেল্ট উইথ কি আইডেন্টিটি অ্যান্ড রিয়ালিজম। তারপরে আসে কন্টেম্পোরারি, বা আমরা যেটাকে বলতে পারি সমকালীন বা প্রেজেন্ট বলতে পারি, ঠিক আছে। অ্যান্ড দ্য কন্টেম্পোরারি ফেজ, এটা হচ্ছে ফেজ 3। কন্টেম্পোরারি ফেজটা হচ্ছে 3, যেটা কি এক্সপ্লোর করেন? এক্সপ্লোর দ্য গ্লোবালাইজেশন। এই যে একটা গ্লোবালাইজেশনের যে ব্যাপারটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, সেটা এক্সপ্লোর করে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে হোয়াট রোল ডিড ম্যাকাউলে মাইনিউটস প্লে। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আবার তোমাকে অ্যাকচুয়ালি এটা হিস্ট্রির দিক থেকে আমরা বলতে পারি প্রশ্নটা। তো এখানে অ্যাকচুয়ালি ম্যাকাউলে কে ছিল? একজন ব্রিটিশ, আমরা বলতে পারি ব্রিটিশ একজন বেশ ওয়েল নন ব্যক্তি ছিলেন, বা এডুকেটেড পারসন ছিলেন। তিনি ইন্ডিয়ান শিক্ষার জন্য, ইংলিশ শিক্ষার জন্য একটা মানে পলিসি চালু করেছিলেন, আমরা বলতে পারি। সেটাকে বলা হয় ম্যাকাউলে মাইনিউটস, ঠিক আছে। তো কি অ্যাকচুয়াল ম্যাকাউলে মাইনিউটস অফ 1835, 1835 প্রমোটেড ইংলিশ এডুকেশন ইন ইন্ডিয়া। তো তিনি হচ্ছে কি পলিসিতে কি বলা হয়েছিল? ইংলিশ এডুকেশন ইন ইন্ডিয়াতে ইংলিশ এডুকেশনটাকে তিনি প্রমোট করতে চেয়েছিলেন, বা প্রমোট করার জন্য বলেছিলেন, সুপারিশ করেছিলেন, ঠিক আছে। ক্রিয়েটিং এ ক্লাস অফ ইংলিশ এডুকেটেড ইন্ডিয়ানস, এবং একটা ইংলিশ এডুকেটেড ইন্ডিয়ানসদের ক্লাস তৈরি করেছিলেন, হু লেটার কন্ট্রিবিউটেড সিগনিফিক্যান্টলি টু ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার, যারা পরবর্তীতে ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। এটা কিন্তু ইম্পর্টেন্ট, মানে যেহেতু ইংলিশের প্রসঙ্গ আসছে, তাই এই ম্যাকাউলের নামটা কিন্তু চলে আসে, ম্যাকাউলে মাইনিউটস, ঠিক আছে। ইংলিশ তিনি হচ্ছে অ্যাকচুয়ালি প্রমোট করেছিলেন ইংলিশ এডুকেশনটাকে ইন ইন্ডিয়া। নেক্সট হচ্ছে, এইবার এই জায়গাগুলো আরও বেশি ইম্পর্টেন্ট, আমরা এবার আরও বেশি ইম্পর্টেন্ট জায়গাগুলো চলে আসে, যে জায়গা থেকে তোমাকে প্রশ্ন ধরছে কিন্তু ইন্টারভিউতে, শুনেছি আমি, খবর পেয়েছি। সেটা হচ্ছে হু আর নোন অ্যাজ দ্য বিগ 3 অফ ইন্ডিয়ান ইংলিশ ফিকশন। ইন্ডিয়ান ইংলিশ ফিকশনের ক্ষেত্রে বিগ 3, অর্থাৎ 3 জনের রেফারেন্স আমরা পেয়ে থাকি, সেই 3 জনের নাম তোমাকে বলতে হবে। ফার্স্ট ওয়ান অবশ্যই আর কে নারায়ণ, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে মুল্ক রাজ আনন্দ, অ্যান্ড
থার্ড হচ্ছে রাজা রাও। এই তিনজনকে বলা হয় বিগ থ্রি অফ ইন্ডিয়ান ইংলিশ ফিকশন। ক্লিয়ার? তো আর কে নারায়ণ, মুলকরাজ আনন্দ অ্যান্ড রাজা রাও আর নোন অ্যাজ দ্য বিগ থ্রি বিকজ দে লেড দ্য ফাউন্ডেশন অফ ইন্ডিয়ান ইংলিশ ফিকশন। এই তিনজনের দ্বারা তারা কি করেছিল? ইন্ডিয়ান ইংলিশ ফিকশনের মানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল। ক্লিয়ার? উইথ অরিজিনালিটি অ্যান্ড ডেপথ। তো এই তিনজনের নাম কিন্তু ইম্পর্টেন্ট, আর কে নারায়ণ, মুলকরাজ আনন্দ অ্যান্ড হচ্ছে রাজা রাও। বিশেষ করে ইন্ডিয়ান ইংলিশ ফিকশনের জন্য তারা কি করেছিল? দে লেড দ্য ফাউন্ডেশন অফ ইন্ডিয়ান ইংলিশ ফিকশন। ক্লিয়ার? এবার হচ্ছে আর কে নারায়ণ, এখান থেকে প্রশ্ন ধরছে। আর কে নারায়ণ কিন্তু একজন ফেমাস আমাদের ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার এর জন্য বা ইন্ডিয়ান এই যে লিটারেচারটাকে প্রসারের জন্য। তো আর কে নারায়ণ থেকে কিন্তু প্রশ্ন ধরছে। হোয়াই ইজ আর কে নারায়ণ ফেমাস? আর কে নারায়ণ কেন ফেমাস? আর কে নারায়ণ ইজ ফেমাস ফর ইজ সিম্পল ল্যাঙ্গুয়েজ। তার লেখার মধ্যে বৈশিষ্ট্য বা তোমাকে আর কে নারায়ণ লেখার বৈশিষ্ট্য জানতে চাইতে পারে, সেটাও কিন্তু এই একই হবে যে সিম্পল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, জেন্টাল হিউমার অ্যান্ড রিয়ালিস্টিক পোর্ট্রায়াল অফ ইন্ডিয়ান ইংলিশ ক্লাস লাইফ। তোমরা আর কে নারায়ণের দ্য গাইড, আমরা দ্য গাইড, ঠিক আছে, পড়েছো কি না জানি না। এটা আমরা কিন্তু কিছুদিন আগে একটা নোটিশ পেয়েছিলাম যে পিএসসি টিচার নিয়োগ করবে, সেই পিএসসি সিলেবাসে কিন্তু এই গাইড এটা কিন্তু ছিল, ঠিক আছে। এবং আমরা ক্লাস শুরু করেছিলাম, ক্লাস তোমাদের দেখবে কয়েকটা ভিডিও আপলোড করা আছে, বাট যাই হোক সেটা কমপ্লিট করা হয়নি। তো এই গাইড কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আর কে নারায়ণের লেখা, আরও এর ইম্পর্টেন্ট লেখা আছে, আমরা সেগুলো নিয়েও আলোচনা করব। তো আর কে নারায়ণ ইজ ফেমাস ফর ইজ সিম্পল ল্যাঙ্গুয়েজ। তার লেখার বৈশিষ্ট্য হচ্ছে বা সে যার জন্য বিখ্যাত তার হচ্ছে লেখার মধ্যে সিম্পলিসিটি থাকবে, ঠিক আছে, জেন্টাল হিউমার অ্যান্ড রিয়ালিস্টিক পোর্ট্রায়াল অফ ইন্ডিয়ান মিডিল ক্লাস লাইফ। অবশ্যই কিন্তু একদম মানে আমাদের যে ইন্ডিয়ান মিডিল ক্লাস যে ব্যাপারটা, আমরা যে ইন্ডিয়ান মিডিল ক্লাস লাইফ লিড করি, তার কিন্তু একদম রিয়ালিস্টিক বাস্তব পোর্ট্রায়াল, তিনি বাস্তব চিত্র তুলে ধরেন তার লেখার মধ্যে দিয়ে, ঠিক আছে। স্পেশালি থ্রু হিজ ফিকশনাল টাউন মালগুডি। খুবই ইম্পর্টেন্ট মালগুডি। তো তোমাকে প্রশ্ন ধরবে যে হোয়াট ইজ মালগুডি, ঠিক আছে, আমরা পরেই দেখেছি যদিও প্রশ্নটা। তো মালগুডিটা কিছুই নয়, এটা হচ্ছে একটা ফিকশনাল টাউন যেটা হচ্ছে সাউথ ইন্ডিয়ার দিকে পড়ে। এটা হচ্ছে একটা ফিকশনাল টাউন। এই মালগুডিকে বেস করে তিনি কিন্তু প্রচুর লেখা লিখেছেন, ঠিক আছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এই যে হোয়াট ইজ মালগুডি, এটাও ইম্পর্টেন্ট, সেজন্য এখান থেকে একটা প্রশ্ন করা আছে। মালগুডি ইজ এ ফিকশনাল টাউন ক্রিয়েটেড বাই আর কে নারায়ণ। আর কে নারায়ণ এই ফিকশনাল টাউনটা, এটা কিন্তু বাস্তবে কোনো নেই, এটা হচ্ছে একটা ফিকশনাল, ঠিক আছে, ফিকশনাল টাউন যেটা আর কে নারায়ণ তৈরি করেছেন। রিপ্রেজেন্টিং এ টিপিক্যাল ইন্ডিয়ান মিডল ক্লাস সোসাইটি, এবং যেখানেতে সেই মালগুডিতে তিনি কী করেছেন, রিপ্রেজেন্ট করেছেন ইন্ডিয়ান মিডল ক্লাস সোসাইটিটাকে প্রেজেন্ট করেছেন। অ্যান্ড সার্ভিং অ্যাজ দ্য সেটিং অফ মেনি অফ হিস নভেলস, এবং তার অনেকগুলো নোভেলের সেটিং হিসাবে তিনি এই মালগুডি এটাকে কিন্তু চুজ করেছেন বা পছন্দ করেছেন, যেটা একটা ফিকশনাল টাউন। নেক্সট, তারপরে আসে আমরা যে তিনজনের নাম পেলাম তাদের মধ্যে সেগুলো ইম্পর্টেন্ট। আর কে নারায়ণ আমরা করলাম। এবার হচ্ছে দেখো, ওয়াই ইজ মুলকরাজ আনন্দ কল্ড আ সোশ্যাল রিয়ালিস্ট। তো মুলকরাজ আনন্দের অনেক লেখা আছে ইম্পর্টেন্ট, এবং এই মুলকরাজ আনন্দের লেখার মধ্যে সোশ্যাল ব্যাপারটা কিন্তু থাকবে, ঠিক আছে, তাই একে বলা হয় যে সোশ্যাল রিয়ালিস্ট। তো এখানে বলছে কেন মুলকরাজ আনন্দকে সোশ্যাল রিয়ালিস্ট বলা হয়? বিকজ মুলকরাজ আনন্দ ইজ কল্ড আ সোশ্যাল রিয়ালিস্ট বিকজ হি রিয়ালিস্টিক্যালি পোর্ট্রেট সোশ্যাল এভিলস। সে সমাজের যেসব এভিলস বা সমাজের যেসব মানে দুর্ব্যবস্থার প্রসঙ্গ তিনি তার লেখার মধ্যে তুলে ধরেছেন, তাই তাকে বলা হয় অ্যাকচুয়ালি সোশ্যাল রিয়ালিস্ট, ঠিক আছে। তো এখানে কি বলছে, হি রিয়ালিস্টিক্যালি মানে একদম বাস্তবভাবে পোর্ট্রেট সোশ্যাল এভিলস সাচ অ্যাজ কাস্ট ডিসক্রিমিনেশন। যেমন সেই সোশ্যাল এভিলসগুলো কি, যেমন কাস্ট ডিসক্রিমিনেশন, ঠিক আছে, প্রভার্টি অ্যান্ড এক্সপ্লয়টেশন অফ দ্য ওয়ার্কিং ক্লাস, এবং সমাজের নিচু স্তরের মানুষ যারা থাকে, যারা ওয়ার্কিং ক্লাস পিপল, তাদের যে এক্সপ্লয়টেশন, সেই বিষয়গুলো কিন্তু তিনি তার লেখার মধ্যে তুলে ধরেন। তো যদি জিজ্ঞেস করে মুলকরাজ আনন্দের লেখার ফিচার্স কী বা কোয়ালিটি বা বৈশিষ্ট্য কী বা ক্যারেক্টারিস্টিক কী, আমরা কিন্তু এইগুলো মেনশন করতেই পারি যে হচ্ছে তিনি তার লেখার মধ্যে দিয়ে একদম রিয়ালিস্টিক্যালি কী তুলে ধরেন, সোশ্যাল এভিলস, যেগুলো হচ্ছে কাস্ট ডিসক্রিমিনেশন, পভার্টি, এক্সপ্লয়টেশন অফ ওয়ার্কিং ক্লাস। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, সেটা হচ্ছে নেম দ্য মেজর ওয়ার্কস অফ রাজা রাও। রাজা রাওয়ের মেজর ওয়ার্কস খুবই ইম্পর্টেন্ট। কান্থাপুরা, মেজর ওয়ার্কস হচ্ছে কান্থাপুরা অ্যান্ড
দ্য সার্পেন্ট অ্যান্ড দ্য রোপ বোথ ডিপলি ইনফ্লুয়েন্সড বাই ইন্ডিয়ান ফিলোসফি অ্যান্ড স্পিরিচুয়ালিটি। তো এই রাজা রাওয়ের লেখার আবার বৈশিষ্ট্য কি, তার লেখার মধ্যে এক যে ফিলোসফি ব্যাপারটা থাকবে, ঠিক আছে, ফিলোসফি ব্যাপারটা থাকবে, আর স্পিরিচুয়ালিটি এই ব্যাপারটাও কিন্তু থাকবে কার না রাজা রাওয়ের লেখার মধ্যে। তো রাজা রাওয়ের ইম্পর্টেন্ট যদি বলা হয় নেম দ্য মেজর ওয়ার্কস অফ রাজা রাও, অবশ্যই কিন্তু এই কান্তাপুরা নামটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট বলতেই হবে তোমাকে, কান্তাপুরা অ্যান্ড দ্য সার্পেন্ট অ্যান্ড দ্য রোপ। ক্লিয়ার? আচ্ছা, তোমরা যারা দেখছো অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবে না। তোমাদের ইন্টারভিউতে কিন্তু এখান থেকে প্রশ্ন তোমরা পেয়ে যাবে, ভালো করে এটা দেখে নাও, করে নাও। তোমাদের ইন্টারভিউ শুরু হতে চলেছে 9-10-এর জন্য, এবং তোমরা কিন্তু আমাদের অবশ্যই টেলিগ্রামে জয়েন করে যাবে, ঠিক আছে? টেলিগ্রামে জয়েন করে যাবে, আমরা এই ভিডিও ডেসক্রিপশানে কিন্তু লিঙ্ক দিয়ে রেখেছি। তোমরা এই পিডিএফটার দরকার হলে তোমরা কিন্তু টেলিগ্রামে পেয়ে যাবে, এবং টেলিগ্রামে দেখবে আমাদের আরও কিন্তু পিডিএফ দেওয়া আছে। অবশ্যই তোমরা টেলিগ্রাম জয়েন করে যাও, সেই পিডিএফগুলো কালেক্ট করে পড়তে পারো, তোমার ইন্টারভিউয়ের জন্য হেল্প হবে। ক্লিয়ার? চলো নেক্সট হচ্ছে আমরা এবার আলোচনা করবো যে কান্তাপুরা কেন হচ্ছে, হোয়াই ইজ কান্তাপুরা কনসিডার্ড অ্যান ইম্পর্টেন্ট নোবেল। কান্তাপুরা কেন এতটা ইম্পর্টেন্ট? তো কান্তাপুরা ইজ ইম্পর্টেন্ট বিকজ ইট প্রেজেন্টস গান্ধীয়ান ফ্রিডম মুভমেন্ট থ্রু ইন্ডিয়ান মিথস। কান্তাপুরার মধ্যে যে গান্ধী আর ফ্রিডম মুভমেন্ট, ঠিক আছে, গান্ধীজির সময়কালে যে ফ্রিডম মুভমেন্টের ব্যাপার স্যাপারের মধ্যে আসে থ্রু ইন্ডিয়ান মিথস অ্যান্ড দ্য ওরাল ন্যারেটিভ স্টাইল সাকসেসফুলি ইন্ডিয়ালাইজিং ইংলিশ প্রোজ। ঠিক আছে, কান্তাপুরা আমরা মোটামুটি করলাম। বিশেষ করে এই রাজা রাওয়ের ইম্পর্টেন্ট ওয়ার্কসের মধ্যে কান্তাপুরা এই নামটা কিন্তু মনে রাখবে, বা এই যে দ্য সার্পেন্ট অ্যান্ড দ্য রোপ। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে আমরা যাব। নেক্সট হচ্ছে হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান নভেল লরেট ইন লিটারেচার। ভারতীয় সাহিত্যের ক্ষেত্রে হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান নোবেল লরেট ইন লিটারেচার কে? অবশ্যই আমরা জানি রবীন্দ্রনাথ টেগর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কত সালটা হচ্ছে 13, এই তো এখানে দেওয়াই আছে, 1913 তিনি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান। তো এই গীতাঞ্জলিটা কার সাহায্যে তিনি মানে অনুবাদ করেছিলেন? অ্যাকচুয়ালি তোমরা দেখবে একটা কবিতা পড়েছিলাম 9-10-এর সিলেবাসেই ছিল, যে দ্য ওয়াইল্ড সানসেট কুল, ওকে, ডব্লিউ বি ইটসের লেখা। তো এই ডব্লিউ বি ইটস কিন্তু সাহায্য করেছিল রবীন্দ্রনাথ ঠাকুরকে। ক্লিয়ার? তো রবীন্দ্রনাথ টেগর ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু উইন দ্য নোবেল প্রাইজ ইন লিটারেচার ইন 1913। 1913-তে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল প্রাইজ পেয়েছিলেন। তারপরে বলছে হোয়াই ইজ রবীন্দ্রনাথ টেগর অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ। তো অবশ্যই তার গীতাঞ্জলির জন্য টেগর ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ ফর হিস কালেকশন গীতাঞ্জলি হুইচ রিফ্লেক্টস ডিপ স্পিরিচুয়াল ইনসাইট হিউম্যানিজম। যার অ্যাকচুয়ালি গীতাঞ্জলির বিষয়গুলি কী ছিল? যার ডিপ স্পিরিচুয়াল ইনসাইট, স্পিরিচুয়াল ব্যাপার ওর মধ্যে আছে, ঠিক আছে, অ্যান্ড হচ্ছে হিউম্যানিজম অ্যান্ড ইউনিভার্সাল অ্যাপিল। সেই জন্য কিন্তু 1913 সালে গীতাঞ্জলির জন্য রবীন্দ্রনাথ ঠাকুরকে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়, এবং তিনিই প্রথম ভারতীয় যে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর, 1913। নেম টু ইন্ডিয়ান ইংলিশ ওমেন রাইটার অ্যান্ড দেয়ার ওয়ার্কস। ভীষণ ইম্পর্টেন্ট। দুজন আমাদের ইংলিশ লিটারেচারের দিক থেকে দুজন ইংলিশ ওমেন রাইটার নাম বলতে হতে পারে, মানে তোমাকে জিজ্ঞাসা করতে পারে, এবং জিজ্ঞাসা করেছে, অ্যান্ড দেয়ার ওয়ার্কস, এবং তাদের ইম্পর্টেন্ট লেখা সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করতে পারে, বা দুটো ইম্পর্টেন্ট লেখা নাম, সে তাদের ইম্পর্টেন্ট কী তারা লিখেছে সেই সম্পর্কে। তো এখানে আমরা বলতে পারি অনেকেই আছে, আমরা তরু দত্তর নাম বলতে পারি, ঠিক আছে, আমি এখানে দিয়েছি কমলা দাস, তোমার যেটা পছন্দ তুমি বলতেই পারো। তরু দত্ত আছে, ঝুম্পা লাহিড়ী আছে। ক্লিয়ার? তো এখানে আমি দিয়েছি কমলা দাস, এবং কমলা দাসের দুটো লেখার নামও দিয়েছি মাই স্টোরি অ্যান্ড সামার ইন ক্যালকাটা। এই দুটো হচ্ছে কমলা দাসের লেখা, মাই স্টোরি আর হচ্ছে সামার ইন কলকাতা। এবং তারপরে ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অরুন্ধতী রয়, দ্য গড অফ স্মল থিংস। এর জন্য কিন্তু তিনি আন্তর্জাতিক বুকার প্রাইজ পেয়েছিলেন। আন্তর্জাতিক বুকার প্রাইজ, এই আন্তর্জাতিক বুকার প্রাইজ কোথার থেকে দেওয়া হয়? ব্রিটেন থেকে দেওয়া হয়, বা আমরা বলতে পারি ইংল্যান্ড থেকে দেওয়া হয়, ঠিক আছে। এবং তিনি এই পুরস্কারটি পেয়েছেন, যেটা ইংলিশ নভেলের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে, বুকার প্রাইজ, ব্রিটেন থেকে। তো অরুন্ধতী রয় কিন্তু দ্য গড অফ স্মল থিংসের জন্য পেয়েছিলেন।
তো এখানে এই যে কমলা দাস আর অরুন্ধতী রয় আর টু প্রমিনেন্ট ইন্ডিয়ান ইংলিশ ওম্যান রাইটার, এই দুজনের নাম তোমরা বলতেই পারো। তারপরে তোমাকে সরোজিনী নাইডু সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে যে হোয়াই ইজ সরোজিনী নাইডু কল্ড দ্য নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া। সরোজিনী নাইডুকে নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া কেন বলা হয়? বিকজ সরোজিনী নাইডু ইজ কল্ড দ্য নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া বিকজ অফ হিজ লিরিক্যাল বিউটি। ঠিক আছে, তার লেখার মধ্যে একটা লিরিক্যাল বিউটি আছে অ্যান্ড মিউজিক্যাল কোয়ালিটি অফ হিজ পোয়েট্রি। তার কবিতাগুলোর মধ্যে একটা মিউজিক্যাল বিউটি অ্যান্ড লিরিক্যাল বিউটি অ্যান্ড মিউজিক্যাল একটা কোয়ালিটি আছে, সেই জন্যকে সরোজিনী নাইডুকে বলা হয় নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া। এই সরোজিনী নাইডু কিন্তু জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি হয়েছিলেন। এটাও ধরবে না, যদিও এটা ইতিহাসের দিকে চলে যাচ্ছে, ইতিহাসের একটা প্রশ্ন, বাট একটুখানি জেনে রাখো। ঠিক আছে, ভারতীয় মহিলা বললে সরোজিনী নাইডু, অ্যান্ড যদি বলে প্রথম জাতীয় কংগ্রেসের মহিলা সভাপতি, তখন আনসার হয়ে যায় অ্যানি বেসান্ত। ঠিক আছে, 1917 আর হচ্ছে 1925 দুটো সাল। যাই হোক, এটা ইতিহাসের বিষয়। তো এখানে তোমাকে সরোজিনী নাইডু সম্পর্কে ধরতে পারে, এবং সরোজিনী নাইডুর কয়েকটা লেখা তোমাকে জেনে যেতে হবে। সেটা হচ্ছে দ্য ব্রোকেন উইংস, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, দ্য ব্রোকেন উইংস ইম্পর্টেন্ট, অ্যান্ড দ্য গোল্ডেন থ্রেশহোল্ড আরও আছে, বাট এই দুটো অবশ্যই তোমাকে মনে রাখতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই দুটো। তো এখানে বলছে হোয়াট আর দ্য মেন থিমস অফ সরোজিনী নাইডুস পোয়েট্রি। সরোজিনী নাইডুর পোয়েট্রি, তিনি কবিতা লিখতেন। তো সরোজিনী নাইডুর পোয়েট্রির মানে ইম্পর্টেন্ট থিম কি বা মেন থিম কি? হার পোয়েট্রি ডিলস উইথ ইন্ডিয়ান লাইফ। অবশ্যই তার পোয়েট্রিগুলো ইন্ডিয়ান লাইফ, ইন্ডিয়ান নেচার, লাভ অ্যান্ড প্যাট্রিয়টিজম অ্যান্ড ইমোশনাল এক্সপিরিয়েন্স, এইগুলোই হচ্ছে তার কবিতার মেন থিম। এবং তার দুটো লেখা দ্য ব্রোকেন উইংস অ্যান্ড দ্য গোল্ডেন থ্রেশ হোল্ড, খুবই ইম্পর্টেন্ট। তারপরে দেখো হোয়াই ইজ নিসাম এজিকিয়াল ইম্পর্টেন্ট ইন ইন্ডিয়ান ইংলিশ পোয়েট্রি। তো ইনি একজন পোয়েট ছিলেন। এই যে নিসাম এজিকিয়াল একজন পোয়েট ছিলেন। কয়েকজন যদি পোয়েটের নাম জিজ্ঞেস করে অবশ্যই বলতে পারো এনার নামটা। ইনি একজন ইম্পর্টেন্ট ইন্ডিয়ান ইংলিশ পোয়েট ছিলেন। তো তিনি কেন ইম্পর্টেন্ট? বিকজ এখানে দেখো নিসাম এজিকিয়াল ইজ ইম্পর্টেন্ট বিকজ হি ইন্ট্রোডিউসড মডার্ন আরবান থিম অ্যান্ড রিয়ালিস্টিক টোন। তার লেখার মধ্যে এই বিষয়গুলো থাকতো, মডার্ন অ্যান্ড হচ্ছে আরবান থিমস। ঠিক আছে, আরবান থিমস অ্যান্ড রিয়ালিস্টিক টোন, অবশ্যই তার মধ্যে একটা রিয়ালিস্টিক ব্যাপার থাকতো। শেপিং মডার্ন ইন্ডিয়ান ইংলিশ পোয়েট্রি। তো ইন্ডিয়ান যে মডার্ন ইংলিশ পোয়েট্রিটার একটা রূপ দিয়েছিলেন তিনি হচ্ছেন নিসাম এজিকিয়াল, সেজন্য কিন্তু এনার নামটা ইম্পর্টেন্ট। ক্লিয়ার? নেক্সট হচ্ছে হোয়াট ইজ কনফেশনাল পোয়েট্রি, নেম অ্যান ইন্ডিয়ান পোয়েট। কনফেশনাল পোয়েট্রি কি, এবং একজন সেই কনফেশনাল পোয়েট্রি যারা লেখেন তাদের মধ্যে একটা ইন্ডিয়ান পোয়েটের নাম বলো। তো কনফেশনাল পোয়েট্রি, দেখো কনফেশনাল মানে অ্যাকচুয়ালি স্বীকারোক্তি আমরা বুঝি। তো হোয়াট ইজ কনফেশনাল পোয়েট্রি? কনফেশনাল পোয়েট্রি ওপেনলি এক্সপ্রেস পার্সোনাল ইমোশন। কনফেশনাল পোয়েট্রি তাহলে কি আলোচনা করে? এক্সপ্রেস করে কি পার্সোনাল ইমোশন অ্যান্ড এক্সপিরিয়েন্স, যার মধ্যে যে পোয়েট্রিগুলোর মধ্যে আমরা পার্সোনাল এক্সপ্রেশন, পার্সোনাল এক্সপিরিয়েন্স, পার্সোনাল ইমোশন দেখতে পাবো, সেই পোয়েট্রিগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় যে কনফেশনাল পোয়েট্রি। এবং আমরা আগে পেয়েছি কমলা দাসের নাম। তো কমলা দাসের কিন্তু লেখার মধ্যে এই ব্যাপারটা থাকতো, সেজন্য তিনি কিন্তু এই ক্যাটেগরির মধ্যে পড়েন, কনফেশনাল পোয়েট্রির মধ্যে। ঠিক আছে, তো কমলা দাস ইজ এ মেজর ইন্ডিয়ান পোয়েট অ্যাসোসিয়েটেড উইথ দিস স্টাইল। এবং এই স্টাইলের সঙ্গে একজনের নাম ব্যক্তি যদি জিজ্ঞাসা করে তিনি হচ্ছেন কমলা দাস। তারপরে হু রোড দ্য গড অফ স্মল থিংস, এটা আমরা অনেক আগেই যদি আলোচনা করেছি। এটা অরুন্ধতী রয় লিখেছেন, খুবই ইম্পর্টেন্ট, যার জন্য তিনি বুকার প্রাইজ পেয়েছিলেন, সেজন্য কিন্তু এটি খুবই ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে হোয়াই ইজ অরুন্ধতী রয় ইম্পর্টেন্ট। অরুন্ধতী রয় গেইনড ইন্টারন্যাশনাল রেকগনিশন আফটার উইনিং দ্য বুকার প্রাইজ ইন 1997, ইজ নোন ফর হাইলাইটিং দ্য সোশ্যাল ইনইকুয়ালিটি অ্যান্ড হিউম্যান রিলেশনশিপ। সেই একই জিনিস অরুন্ধতী রয় সম্পর্কে আমরা যেগুলো জেনে এসেছি। তো এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। সালটাও অবশ্যই মনে রাখবে যে কত সালে তিনি বুকার প্রাইজ পেয়েছিলেন, না 1997, 1997। এবং তার লেখা তিনি কি অ্যাকচুয়ালি হাইলাইট করেন? তার লেখার মধ্যে দিয়ে হাইলাইটিং সোশ্যাল ইনইকুয়ালিটি অ্যান্ড হিউম্যান রিলেশনশিপ, মানুষের মধ্যে যে ইনইকুয়ালিটি, অসমতা, সামাজিক অসমতা, সেটা তিনি তুলে ধরেন। অ্যান্ড হিউম্যান রিলেশনশিপ, মানুষের মধ্যে সম্পর্ক, এই বিষয়টা কিন্তু তার লেখার মধ্যে ফুটে ওঠে বা তিনি তুলে ধরেন। তো বলছে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ মিডনাইটস চিলড্রেন। খুবই ইম্পর্টেন্ট, এই মিডনাইটস চিলড্রেন একটা নভেল। তো এই মিডনাইট চিলড্রেন কে লিখেছেন? এই মিডনাইট লিখেছেন সালমান, ঠিক আছে, সালমান রুশদির লেখা।
সালমান রুশদি, তার লেখা হচ্ছে মিডনাইট চিলড্রেন। তো মিডনাইট চিলড্রেন কানেক্টস ইন্ডিয়ান পলিটিক্যাল হিস্ট্রি উইথ পার্সোনাল ডেস্টিনি ইউজিং ইনোভেটিভ ন্যারেটিভ টেকনিক্স অ্যান্ড ম্যাজিক রিয়ালিজম। এই যে এখানে সালমান রুশদি সম্পর্কে বলেও দেওয়া আছে, যাই হোক। তো মিডনাইট চিলড্রেন হচ্ছে ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এর মধ্যে দিয়ে তিনি কানেক্ট করেছেন কি ইন্ডিয়ান পলিটিক্যাল হিস্ট্রি, এবং তিনি পলিটিক্যাল বিষয়ের সঙ্গে কিন্তু জড়িত ছিলেন, এবং ইনি কিন্তু একবার কন্ট্রোভার্সিতেও জড়িয়ে পড়েছিলেন এই সালমান রুশদি। ওকে, তো সালমান রুশদি কানেক্টস ইন্ডিয়ান পলিটিক্যাল হিস্ট্রি উইথ পার্সোনাল ডেস্টিনি using innovative narrative technique and magic realism। তারপরে বলছে হু ইজ সালমান রুশদি, কি অ্যাকচুয়ালি সালমান রুশদি? সালমান রুশদি ইজ এ পোস্ট কলোনিয়াল রাইটার নোন ফর এক্সপেরিমেন্টাল ন্যারেটিভ টেকনিক্স অ্যান্ড সোশ্যাল পলিটিক্যাল থিমস। তো ন্যারেটিভ টেকনিক, এই টেকনিকে তিনি লিখতেন, এবং সেজন্যই তিনি এতটা নাম অর্জন করেছেন বা খ্যাতি তার এই জন্যই, এবং তিনি লিখেছিলেন মিডনাইট চিলড্রেন। এটা খুবই ইম্পর্টেন্ট তার ইম্পর্টেন্ট লেখার মধ্যে। ওকে, তো সালমান রুশদি একজন পোস্ট কলোনিয়াল রাইটার নোন ফর এক্সপেরিমেন্টাল ন্যারেটিভ টেকনিক অ্যান্ড পলিটিক্যাল থিম। তার লেখার মধ্যে কিন্তু পলিটিক্স ব্যাপারটা থাকে, সেজন্য তিনি ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, হোয়াট থিমস আর কমন ইন পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়ান ইংলিশ নভেলস। ইন্ডিয়ান ইংলিশ পোস্ট ইন্ডিপেন্ডেন্স মানে ইন্ডিপেন্ডেন্সের পরে বলছে হোয়াট থিম আর কমন ইন পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়ান ইংলিশ নভেল। ইংলিশ নভেলের থিমগুলো মানে কমন কী ছিল অ্যাকচুয়ালি পোস্ট ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড তার আগে, মানে ইন্ডিপেন্ডেন্সের আগে যে লেখালেখিগুলো হতো সেই দুটো জিনিসের মধ্যে বলছে থিমটা ইংলিশ নভেলের থিমগুলো কী ছিল, মানে কমন কী কী ছিল স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে লেখালেখির মধ্যে থিমগুলো কী কী ছিল, এবং সেই কমন থিমগুলো কী কী? সেই কমন থিমগুলো হচ্ছে ক্রাইসিস, ঠিক আছে, পার্টিশন, ফেমিনিজম, আরবানাইজেশন, সোশ্যাল চেঞ্জ অ্যান্ড ডায়াসপোরা এক্সপিরিয়েন্স। এই হচ্ছে থিমগুলো কিন্তু কমন ছিল, যেগুলো পোস্ট ইন্ডিপেন্ডেন্স এবং তার আগে যে সব লেখাগুলো হয়েছিল, ইংলিশ নভেলগুলো লেখা ছিল, তাদের মধ্যে কিন্তু এই থিমগুলো কমন ছিল। ওকে, ক্রাইসিস, পার্টিশন, বা আমরা এখানে অ্যাড করতে পারি প্যাট্রিয়টিজম, সেটাও অ্যাড করা যায়, কোনো অসুবিধা নেই। নেক্সট হচ্ছে নেম টু ইন্ডিয়ান ইংলিশ ড্রামাটিস্ট অ্যান্ড দেয়ার ওয়ার্ক। ভীষণ ইম্পর্ট্যান্ট এটাও, দুটো ড্রামাটিস্টের নাম বলো এবং তাদের লেখা কি কি। তো এখানে হচ্ছে গিরিশ কনরাড, তোমরা অবশ্যই নাম করবে গিরিশ কনরাডের নাম ড্রামাটিস্টের মধ্যে, ঠিক আছে, যদি ড্রামাটিস্ট বলে অবশ্যই গিরিশ কনরাডের নাম উল্লেখ করবে। তার দুটো ইম্পর্টেন্ট লেখা হচ্ছে তুঘলক অ্যান্ড দ্য হায়াবান্দনা, ঠিক আছে, তুঘলক অ্যান্ড হায়াবান্দনা, এটাও কিন্তু মনে রাখতে হবে তোমাকে। অ্যান্ড খুব ইম্পর্ট্যান্ট আর একজন আছে, তিনি হচ্ছেন মহেশ দত্তানি, তার লেখা কি ফাইনাল সলিউশনস অ্যান্ড তারা। মহেশ দত্তানি অ্যান্ড গিরিশ কনরাড। মহেশ দত্তানির লেখা কি ফাইনাল সলিউশনস অ্যান্ড তারা। হোয়াই ইজ গিরিশ কনরাড ইম্পর্টেন্ট অ্যাজ এ ড্রামাটিস্ট? গিরিশ কনরাড ড্রামাটিস্ট হিসেবে কেন ইম্পর্টেন্ট? যদিও এটা অতটা ইম্পর্টেন্ট নয়, এইটাই মেনলি ইম্পর্টেন্ট 24-এর দাগটা। তো যাই হোক, গিরিশ কনরাড ইম্পর্টেন্ট কেন, তার লেখার মধ্যে বৈশিষ্ট্য কী আমরা একটু জেনে নেবো। তোমাকে যখনই দেখো, তোমাকে কিন্তু ইন্টারভিউতে কী হয়, ক্রস প্রশ্ন ধরা হয়, তোমাকে জিজ্ঞাসা করবে যে তুমি দুজন ড্রামাটিস্টের নাম বলো, তুমি যখনই এদের নাম বলবে লেখা জিজ্ঞেস করবে, এবার এদের ইম্পর্টেন্ট লেখা কী কী সেইগুলো জিজ্ঞেস করবে। তুমি যখনই এবার এদের লেখার এই নামগুলো বলবে, তোমাকে জিজ্ঞাসা করবে যে এর লেখার বৈশিষ্ট্য কী, বা তিনি কোন বিষয়ে লিখতেন, বা ক্যারেক্টারিস্টিক কী, এটা জিজ্ঞাসা করবে। সেই জন্য কিন্তু এই প্রশ্নগুলো দেওয়া আছে। তো এখানে গিরিশ কনরাড মডার্নাইজড ইন্ডিয়ান ড্রামা, তিনি ইন্ডিয়ান ড্রামাটাকে মডার্ন করেছিলেন বাই রিপ্রেজেন্টিং মিথস অ্যান্ড হিস্ট্রি টু অ্যাড্রেস কন্টেম্পোরারি সোশ্যাল ইস্যুস, ঠিক আছে। তো তিনি ইন্ডিয়ান ড্রামাটাকে মডার্নাইজ করতে সাহায্য করেছিলেন। তারপরে বলছে হোয়াট আর দ্য থিমস অফ মহেশ দত্তানিস প্লে। মহেশ দত্তানিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এই মহেশ দত্তানির প্লের থিমগুলো কী কী, এই তোমরা যারা মোটামুটি দেখবে, তোমরা যারা মোটামুটি 2016, 2017, 2018 এই পিরিয়ডের মধ্যে যারা তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, তো ইন্ডিয়ান লিটারেচার তোমরা যারা নিয়েছিলে, সেখানে এই মহেশ দত্তানির দেখবে একটা লেখা ছিল, খুব সম্ভবত এই যে তারা আমরা পড়েছি না, এটা কিন্তু ছিল খুব সম্ভবত, হয়তো অনেকে তোমরা পড়েছো বা জানবে, ঠিক আছে। এখানে একটা সেই ডিসক্রিমিনেশনের একটা ব্যাপার আছে। তারপরে তোমরা সেখানে ইন্ডিয়ান লিটারেচারের মধ্যে পড়েছিলে, কী যেন নামটা মনে পড়ছে না,
হ্যাঁ, জয়ন্ত মহাপাত্র, ঠিক আছে। জয়ন্ত জয়ন্ত মহাপাত্র, তোমরা নাম শুনেছো। তার একটা আমাদের মানে সে এই টাইমের কথা বলছি, এই টাইমের মধ্যে একটা এই ইন্ডিয়ান ইংলিশ লিটারেচারের মধ্যে জয়ন্ত মহাপাত্রের একটা কবিতা ছিল, দ্য হাঙ্গার। পড়েছো আশা করছি, তোমরা হয়তো অনেকে কানেক্ট করতে পারবে বা রিলেট করতে পারছো। হাঙ্গার একটা কিন্তু কবিতা ছিল। তো এটা কিন্তু ইম্পর্টেন্ট। ক্লিয়ার? তো এখানে বলছে হোয়াট আর দ্য থিমস অফ মহেশ দত্তানিস প্লে। মহেশ দত্তানিস প্লের থিমগুলো কী ছিল? এই যে জেন্ডার আইডেন্টিটি, ফ্যামিলি, রিলেশনশিপ, আর এই থিমগুলো আমরা মহেশ দত্তানির এই যে তারা এর মধ্যে আমরা দেখতে পাই। ওকে। সোশ্যাল ট্যাবুজ অ্যান্ড মার্জিনালাইজড ভয়েসেস। সোশ্যাল টাবুজ মিনস হচ্ছে নিষিদ্ধকরণ, নিষিদ্ধকরণ, সোশ্যাল ট্যাবুজ। নেক্সট আমরা যাব, নেক্সট হচ্ছে নেম অ্যান্ড ইম্পর্টেন্ট ইন্ডিয়ান ইংলিশ অটোবায়োগ্রাফি। খুবই ইম্পর্টেন্ট। তো ইন্ডিয়ান ইংলিশ অটোবায়োগ্রাফি আমরা জানি মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ কে লিখেছিলেন? বাই মহাত্মা গান্ধী। মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ, এটা কিন্তু ইন্ডিয়ান ইংলিশ অটোবায়োগ্রাফি, ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে হোয়াট রোল ডাজ ফেমিনিজম প্লে। তো ফেমিনিজম ইন্ডিয়ান ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে কী রোল প্লে করেছিল? অবশ্যই ফেমিনিজম বুঝতেই পারছো, সেখানে নারীদের স্ট্রাগল তুলে ধরবে, নারীদের অধিকারের কথা বলবে, সেটাই আর কিছু না। ফেমিনিজম ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার ফোকাসেস অন ওম্যান্স আইডেন্টিটি, যেটা বললাম ওম্যান্স আইডেন্টিটি, ঠিক আছে। অপারেশন মানে মহিলাদের যে দমন, ঠিক আছে। অ্যান্ড স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স, এবং তাদের স্বাধীনতার জন্য যে সংগ্রাম, সেটাই হচ্ছে ফেমিনিজম প্লে করেছিল ইন্ডিয়ান ইংলিশ লিটারেচারে। তারপরে বলছে ডু ইন্ডিয়ান রাইটার্স ফলো ব্রিটিশ ইংলিশ স্ট্রিক্টলি। তোমাকে এরকম মানে কি বলবো, এইগুলোকে ট্রিকি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে যে ডু ইন্ডিয়ান রাইটার্স ফলো ব্রিটিশ ইংলিশ স্ট্রিক্টলি। ইন্ডিয়ান রাইটার কি ব্রিটিশ ইংলিশটাকে স্ট্রিক্টলি, কঠোরভাবে বা স্ট্রিক্টলি সেটাকে ফলো করে? তো অবশ্যই কিন্তু আনসার হ্যাঁ করবে না, আনসার হবে নো। দে অ্যাডাপ্ট ইংলিশ টু স্যুট ইন্ডিয়ান কালচার অ্যান্ড এক্সপ্রেশন। তারা ইংলিশটাকে অ্যাডাপ্ট করেছে টু স্যুট ইন্ডিয়ান কালচার অ্যান্ড এক্সপ্রেশন, বাট পুরোপুরি কিন্তু তারা সেটাকে ফলো করেনি। ক্লিয়ার? নেক্সট হচ্ছে হাউ ইজ ইংলিশ ইন্ডিয়ানাইজড। ইংলিশটাকে কীভাবে, এই যে আমরা আগে একটা পড়েছিলাম না ইন্ডিয়াননেস, তো এটাও অনেকটা সেই ধরনের যে হাউ ইজ ইংলিশ ইন্ডিয়ানাইজড, মানে ইংলিশটাকে কীভাবে ইন্ডিয়ান একটা ব্যাপারের মধ্যে আনার, গণ্ডির মধ্যে আনার চেষ্টা করা হয়েছে, বা ইন্ডিয়ানের মধ্যে দিয়ে ইংলিশটাকে পপুলার করার চেষ্টা করা হয়েছে। সব কিছুর মধ্যে একটা ইন্ডিয়ান একটা ব্যাপার থাকবে, মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ইংলিশ, বাট সেই মানে ব্রিটিশ ইংলিশের মতো না হয়ে যেন ইন্ডিয়ান একটা ব্যাপার থাকে, ইন্ডিয়ান ইংলিশের মতো হয়ে থাকে। তো এটা কিভাবে হয়েছিল? বাই ইউজিং ইন্ডিয়ান ওয়ার্ডস, কিছু কিছু ইন্ডিয়ান মানে ইন্ডিয়ান কিছু ওয়ার্ডস ইউজ করা হতো, ইন্ডিয়ান ইডিয়ামস ইউজ করা হতো, ঠিক আছে। কালচারাল রেফারেন্স, অবশ্যই কালচারাল কিছু রেফারেন্স ইউজ করা হতো, অ্যান্ড সেন্টেন্স প্যাটার্নস। এটা হয়ে গেল আমাদের 30। চলো আমরা নেক্সট যাবো, আর কয়েকটা প্রশ্ন আছে এখানে। দেখো ইজ ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার অ্যান্ড ইন্টিমেশন অফ ব্রিটিশ লিটারেচার। তো আমাদের ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার সেটাকে ব্রিটিশ ইংলিশ লিটারেচারের হুবহু ইন্টিমেশন মানে ইন্টিমেট মানে আমরা জানি নকল করা, ঠিক আছে। তো সেটাও কিন্তু অবশ্যই না, নো হবে আনসার। ইট ইজ অরিজিনাল লিটারেচার রুটেড ইন it is an original literature rooted in Indian social and cultural experience. তো ইংলিশ, আমাদের ইন্ডিয়ান ইংলিশ লিটারেচারটা টোটালি কিন্তু ইমিটেশন নয় ব্রিটিশ লিটারেচারের। ক্লিয়ার? এটা কি বলছে? ইট ইজ অ্যান অরিজিনাল লিটারেচার রুটেড ইন ইন্ডিয়ান সোশ্যাল, যার রুটটা হচ্ছে ইন্ডিয়ান, ওকে, ইন্ডিয়ান সোশ্যাল অ্যান্ড কালচারাল এক্সপিরিয়েন্স অ্যান্ড মেনি মোর, যার রুটটা। তো এটা কিন্তু পুরোপুরি ইন্টিমেশন নয়। তারপরে নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াই শুড ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার বি টট অ্যাট সেকেন্ডারি লেভেল। খুবই ইম্পর্টেন্ট। তোমরা বলছে যে সেকেন্ডারি লেভেলে কেন তোমাদের ইন্ডিয়ান ইংলিশ লিটারেচারটাকে কেন শেখানো হয় সেকেন্ডারি লেভেলে। তো এখানে বলছে ইট হেল্পস, তুমি এরকম আনসার করতে পারি, ইট হেল্পস স্টুডেন্টস আন্ডারস্ট্যান্ড, এটা ইট হবে। ইট হেল্পস স্টুডেন্টস আন্ডারস্ট্যান্ড ইন্ডিয়ান কালচার, ইন্ডিয়ান কালচারটাকে যাতে
বুঝতে পারে, ডেভেলপ মোরাল ভ্যালুস, যাতে তাদের মধ্যে মোরাল ভ্যালুস, নৈতিক জ্ঞান বা নৈতিক মূল্য তাদের মধ্যে তৈরি হয়, অ্যান্ড রিলেট লিটারেচার টু দেয়ার ওন লাইফ, এবং তাদের নিজের জীবনের সঙ্গে লিটারেচারটাকে যেন কানেক্ট করতে পারে। দেখো এখানে কিন্তু এই যে লিটারেচারের সেন্সে আমি বলছি, এখানে হোয়াই শুড ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার বি টট, ইন্ডিয়ান ইংলিশ লিটারেচারটা কেন শেখানো হয় সেকেন্ডারি লেভেলে, এটা কিন্তু লিটারেচারের পার্সপেক্টিভে আমি সেই জন্য এইভাবে আনসারটা করলাম। বাট এখানে যদি তোমাকে এই যে ইংলিশ অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ, এখানে যদি ইংলিশ লিটারেচার না বলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলে দিত, তখন কিন্তু আনসারটা একটু ডিফারেন্ট হয়ে যেত। তখন আমরা এরকম বলতে পারতাম যে ইংলিশ অ্যাজ এ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, ইট ক্রিয়েটস অপরচুনিটি, এরকম আরও অনেক কিছু আমরা বলতে পারতাম। ঠিক আছে, এখানে লিটারেচারের সেন্সে বলেছে কিন্তু, আর যদি এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজের কথা বলতো আনসারটা কিন্তু একটু আলাদা হতো। নেক্সট বলছে, হাউ উড ইউ টিচ আর.কে নারায়ণ টু স্টুডেন্টস। তো আর.কে নারায়ণ সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করার পরে তুমি বললে অনেক কিছু জিজ্ঞাসা করতেই পারি যে আর.কে নারায়ণকে তুমি কীভাবে পড়াবে তোমার ক্লাসে। তো এখানে তুমি এরকম বলতে পারো, আই উড রিলেট দ্য ক্যারেক্টার্স অ্যান্ড সিচুয়েশন টু স্টুডেন্টস এভরিডে লাইফ। স্টুডেন্টসদের এভরিডে লাইফের সঙ্গে আমি সেই ক্যারেক্টারগুলোকে বা সিচুয়েশানটাকে রিলেট করার চেষ্টা করব, অ্যান্ড এক্সপ্লেইন দ্য টেক্সট ইন সিম্পল ল্যাঙ্গুয়েজ। মানে আর.কে নারায়ণ যে টেক্সটটা আমি পড়াবো, তার যে ক্যারেক্টারগুলো আসবে সেই ক্যারেক্টারগুলোর সঙ্গে আমি আমাদের মানে ক্লাসের স্টুডেন্টদের ক্যারেক্টারটাকে রিলেট করার চেষ্টা করব, তাদের লাইফের সঙ্গে রিলেট করার চেষ্টা করব, অ্যান্ড এক্সপ্লেন দ্য টেক্সট ইন সিম্পল ল্যাঙ্গুয়েজ। এবং তার টেক্সটটা যেহেতু আমরা পড়েছি আর.কে নারায়ণের লেখার বৈশিষ্ট্য হচ্ছে সিম্পল ল্যাঙ্গুয়েজ বা সিম্পলিসিটি, তো সেখানে অবশ্যই আমি সিম্পল ওয়েতে তাদেরকে পড়াতে পারবো, বা সিম্পল ল্যাঙ্গুয়েজে আমি ইউজ করে তাদেরকে তারা যাতে ভালোভাবে বুঝতে পারে বিষয়টা, সেটা আমি নিশ্চিত করতে পারবো। হাউ উইল ইউ মেক ইন্ডিয়ান ইংলিশ টেক্সট ইন্টারেস্টিং। তুমি ইন্ডিয়ান ইংলিশ টেক্সটটাকে কীভাবে ইন্টারেস্টিং করবে তোমার ক্লাসে, কীভাবে করতে পারো? তো অবশ্যই তুমি এরকম বলতে পারো, বাই ইউজিং স্টোরি টেলিং, আমি গল্পের ছলে বা স্টোরি টেলিংয়ের সাহায্যে, ডিসকাশান, এক্সাম্পলস ফ্রম ডেইলি লাইফ, অ্যান্ড ইন্টারেক্টিভ অ্যাক্টিভিটিসের মাধ্যমে আমি টেক্সটটাকে আরও ইন্টারেস্টিং করতে পারবো স্টুডেন্টদের সামনে, আমি অ্যাজ এ টিচার। ক্লিয়ার? নেক্সট আমরা যাব, নেক্সট হচ্ছে কম্পেয়ার ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার উইথ ব্রিটিশ লিটারেচার। ইন্ডিয়ান এবং ব্রিটিশ লিটারেচারের মধ্যে কম্প্যারিজনটা অ্যাকচুয়ালি কোথায়? তো কিছুই না, ব্রিটিশ লিটারেচার রিফ্লেক্টস ব্রিটিশ সোসাইটি, হোয়াইল ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার রিফ্লেক্টস ইন্ডিয়ান কালচার অ্যান্ড এক্সপিরিয়েন্স থ্রু ইংলিশ। এটাই, ব্রিটিশ লিটারেচার অবশ্যই ব্রিটিশ সোসাইটিটাকে কী করবে, রিফ্লেক্ট করবে, আর ইন্ডিয়ানটা ইংলিশ সোসাইটিটাকে, ইন্ডিয়ানটা ইন্ডিয়ান সোসাইটিটাকে। এটাই বিষয়, আর কিছুই না। তারপরে দেখো আরও কিন্তু কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন আছে, ভালো ভালো ইম্পর্ট্যান্ট। বলছে, ইজ ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার অ্যাজ রিচ অ্যাজ রিজিওনাল লিটারেচার। এটা একটা ট্রিকি কোশ্চেন। তো তোমাকে বলতে পারে যে ইন্ডিয়ান লিটারেচার আর অন্যান্য যে রিজিওনাল লিটারেচারগুলো আছে, বা আমরা অন্যান্য ভাষায় যে লিটারেচারগুলো পড়ি, সেগুলো কি ইজ ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার অ্যাজ রিচ, বলছে সেগুলো কি রিজিওনাল লিটারেচারের মতো এরকমই রিচ ইংলিশ লিটারেচারগুলো? তো এখানে তুমি আনসার ইয়েস করতে পারো, ইয়েস ইট ইজ ইকুয়ালি রিচ ইন থিম অ্যান্ড ডেপথ। যেহেতু তুমি ইংলিশের ইন্টারভিউ দিতে যাচ্ছ, তাই ইংলিশটাকে তুমি এখানে সেই রিজিওনাল লিটারেচারের সঙ্গেই সমতুল্য বললে তারা বেশি খুশি হবেন যারা ইন্টারভিউ নিচ্ছেন। সেজন্য তুমি বলবে ইয়েস ইট ইজ ইকুয়ালি রিচ ইন থিম অ্যান্ড ডেপথ। অবশ্যই থিমগত দিক থেকে এবং গভীরতার দিক থেকে অবশ্যই সেই রিজিওনাল লিটারেচারের মতো, ঠিক আছে। দো এক্সপ্রেসড ইন আ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, যদিও সেটা এক্সপ্রেসড করার ধরনটা আলাদা, ল্যাঙ্গুয়েজটা আলাদা, বাট ওভারঅল থিম বা ডেপথ আমরা একই ধরে নিতে পারি। নেক্সট, ডাজ ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার হ্যাভ এ গ্লোবাল আইডেন্টিটি টুডে। ইন্ডিয়ান ইংলিশ লিটারেচারটাকে বিশ্বমানের জায়গায় কতটা অ্যাকসেপ্টেবল, বা আমরা বলতে পারি যেটা গ্রহণযোগ্যতা কতটা আছে? তো অবশ্যই কিন্তু আজকে বর্তমান জায়গাতে আমাদের ইন্ডিয়ান ইংলিশ লিটারেচারটা কিন্তু একটা ভালো জায়গায় পৌঁছে গেছে। বিশেষ করে আমাদের হাতে ভালো ভালো রাইটার আছে, তারা ভালো ভালো লেখা করছে। বিশেষ করে যেমন আমরা বলতে পারি ঝুম্পা লাহিড়ী, তারপরে এই যে অরুন্ধতী রয় যে বুকার প্রাইজ পেয়েছে, সালমান রুশদি, আর.কে নারায়ণ, ঠিক আছে। আমরা অবশ্যই নাম বলবো, অবশ্যই যে নামটা না বললেই নয়, রাস্কিন বন্ড। তো এটা কিন্তু ইম্পর্টেন্ট। তো এখানে তুমি আনসার বললে ইয়েস ইন্ডিয়ান ইংলিশ রাইটার্স এনজয় ইন্টারন্যাশনাল
রেকগনিশন অ্যান্ড লিডারশিপ, তাদের একটা ইন্টারন্যাশনাল লেভেলে কিন্তু একটা জায়গা তৈরি হয়ে গেছে অবশ্যই। তারপরে বলছে হুইচ রাইটার, তোমার এবার ইন্ডিয়ান রাইটারদের মধ্যে জিজ্ঞেস করতেই পারে হুইচ রাইটার ডু ইউ লাইক দ্য মোস্ট অ্যান্ড হয়। অবশ্যই তুমি আর.কে নারায়ণটাকে, এবার তো এটা তোমাদের ব্যক্তিগত মত, আমি হলে অবশ্যই আর.কে নারায়ণ চুজ করতাম। আই অ্যাডমায়ার আর.কে নারায়ণ ফর হিজ সিম্পলিসিটি, রিয়ালিজম অ্যান্ড এফেক্টিভ পোর্ট্রায়াল অফ ইন্ডিয়ান মিডল ক্লাস লাইফ। আমি হলে আর.কে নারায়ণ চুজ করতাম, তোমরাও চাইলে এটা চুজ করতে পারো, তোমাদের ভালোই হবে সেটা। নেক্সট হচ্ছে হু ইজ কনসিডার্ড হু ইজ কনসিডার্ড দ্য ফাদার অফ ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার। তো ইন্ডিয়ান ইংলিশ লিটারেচারের ফাদার বলে কাকে কনসিডার করা হয়, এখানটায় দেখো একটুখানি তোমরা কিছু কিছু জায়গায় তোমরা মুলকরাজ আনন্দের নামও পাবে। এখানে যদিও আনসারটা আসে রাজা রামমোহন রয় ইজ অফেন রিগার্ডেড অ্যাজ দ্য ফাদার অফ মডার্ন ইংলিশ লিটারেচার ফর প্রমোটিং ইংলিশ এডুকেশন অ্যান্ড লিটারেসি কালচার ইন ইন্ডিয়া। আমরা জানি যে লর্ড উইলিয়াম বেন্টিংকের সময় এই রাজা রামমোহন রায় কিন্তু ইংলিশ শিক্ষার প্রসারে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন এবং তিনি সফলও হয়েছিলেন যথেষ্ট। তো রাজা রামমোহন রায়কেও কিন্তু ফাদার অফ ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার বলা হয়। তোমরা আরও কিছু কিছু জায়গায় তোমরা এই যে মুলকরাজ আনন্দ, হ্যাঁ মুলকরাজ আনন্দ এনার নামও কিন্তু পাবে, বাট তোমরা, আমি সাজেস্ট করবো তোমরা মুলকরাজ আনন্দ দুটোই তোমরা যে কোনো একটা বলতে পারো, বাট দুজনকেই বলা হয়। কিন্তু তোমরা যদি চাও মুলকরাজ আনন্দ বলতে অবশ্যই বলতে পারো, কোনো প্রবলেম হবে না আশা করি সেই ক্ষেত্রে। যেমনটা আমরা আবার আমরা এক্ষুনি পড়ে আসলাম যে আর.কে নারায়ণ আবার হচ্ছে রাজা রাও, ওকে, আর.কে নারায়ণ রাজা রাও এদেরকে কিন্তু আবার কী বলা হয় বলো তো, ফাউন্ডিং ফাদার্স বলা হয়, ফাউন্ডিং ফাদার্স অফ ইন্ডিয়ান ইংলিশ নভেল বলা হয়। তো এই জায়গাটা তোমরা ওটা যেটা এক্ষুনি বললাম ওটা বাদ দাও, তোমরা এই জায়গাটা করবে যে হু ইজ কনসিডার্ড অ্যাজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার। তোমরা মুলকরাজ আনন্দ বলতে পারো, রাজা রামমোহন রায়ও বলতে পারো, কারণ দুজনকেই বলা হয়ে থাকে। এখানে আরও প্রশ্নটা আমার মনে হয় এইভাবে করলে ভালো হতো যে মডার্ন ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার, যদি মডার্ন এই কথাটা অ্যাড করা থাকে তখন আমি বলবো তোমরা বলবে এই যে মুলকরাজ আনন্দ। আদারওয়াইজ যদি বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার তখন তোমরা রাজা রামমোহন রায় বলতেই পারো। ক্লিয়ার? নেক্সট হচ্ছে হাউ ডিড ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার রিফ্লেক্ট ন্যাশনালিজম বিফোর ইন্ডিপেন্ডেন্স। ইন্ডিপেন্ডেন্সের আগে ইংলিশ লিটারেচার ন্যাশনালিজমটাকে, এই যে আমাদের দেশভক্তির যে বিষয়টা কীভাবে রিফ্লেক্ট করতো। তো অবশ্যই প্রি ইন্ডিপেন্ডেন্স লিটারেচার অফেন পোর্ট্রেট প্যাট্রিয়টিজম, অবশ্যই সেই সময়কার লিটারেচারের মধ্যে দিয়ে প্যাট্রিয়টিজম দেশভক্তির বিষয়টা তুলে ধরা হতো। সোশ্যাল রিফর্ম, সামাজিক যেসব রিফর্মের কথা সেখানে তুলে ধরা হতো, অ্যান্ড অ্যান্টি কলোনিয়াল সেন্টিমেন্ট এগুলোও কিন্তু তুলে ধরা হতো। রাইটার্স লাইক সেই সময়কার রাইটার্স যেটাকে আমরা বলতে পারি বিফোর ইন্ডিপেন্ডেন্স, সেই বিফোর ইন্ডিপেন্ডেন্স রাইটারদের মধ্যে অবশ্যই বঙ্কিমচন্দ্র যার আনন্দমঠ থেকে যেটা নেওয়া হয়েছিল বন্দে মাতরম, যেটা নিয়ে বললাম কিছুদিন আগে ডিবেট হচ্ছিল। তো এই বঙ্কিমচন্দ্র কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। অ্যান্ড টেগর, অবশ্যই রবীন্দ্রনাথের নামটাও বলতে হবে, ইউজড নভেলস অ্যান্ড পোয়েট্রি টু ইন্সপায়ার ন্যাশনাল প্রাইড। প্রি ইন্ডিপেন্ডেন্সের কথা বলছি কিন্তু, হ্যাঁ। চলো, এখানে আরও কিছু প্রশ্ন আছে এবং আজকে আমরা এই 43টা প্রশ্নই করবো। আশা করি তোমাদের ইন্টারভিউয়ের জন্য এখান থেকে তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে, বা না পেলেও মোটামুটি একটা আনসার করার মতো জায়গা তোমাদের তৈরি হয়ে যাবে এগুলো ভালো করে গেলে। দেখো 41 কী বলছে, হাউ ডাজ অরুন্ধতী রয় এক্সপ্লোর সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ইস্যুস ইন দ্য গড অফ স্মল থিংস। কীভাবে তিনি সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ইস্যুগুলো তুলে ধরেছেন গড অফ স্মল থিংসের মাধ্যমে। তো অরুন্ধতী রয় হাইলাইটস কাস্ট ডিসক্রিমিনেশন, অবশ্যই ফরবিডেন লাভ অ্যান্ড ফ্যামিলি ট্রমা, এগুলো তিনি তুলে ধরেছেন তার লেখার মধ্য দিয়ে। হার ন্যারেটিভ স্টাইল কম্বাইন্স মাল্টিপল পার্সপেক্টিভস অ্যান্ড নন লাইনার স্টোরি টেলিং। তো অরুন্ধতী রায় লেখার মধ্যে অ্যাকচুয়ালি কী কী হাইলাইট করেছে, অবশ্যই কাস্ট ডিসক্রিমিনেশন, ফরবিডেন লাভ অ্যান্ড ফ্যামিলি ট্রমাটাকে তিনি তুলে ধরেছেন, ফ্যামিলি ট্রমা, হ্যাঁ। আর ন্যারেটিভ স্টাইল কম্বাইন্স, তার ন্যারেটিভ স্টাইলটা কীভাবে কম্বাইন করেছে কিসের না, মাল্টিপল পার্সপেক্টিভ অ্যান্ড নন লাইনার স্টোরি টেলিং। মাল্টিপল পার্সপেক্টিভস এবং নন লাইনার স্টোরি টেলিংটাকে কম্বাইন করে এই লেখাটাকে আরও বেশি গ্রহণযোগ্য করে তুলেছে মানুষের মাঝে।
নেক্সট দেখো, হোয়াট ডিস্টিংগুইশেস বিক্রম সেটস আ সুইটেবল বয়। বিক্রম সেট নামটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবে। এর হচ্ছে সুইটেবল বয় খুবই ইম্পর্টেন্ট। তিনি লিখেছিলেন সুইটেবল বয় অ্যাজ এ এটাও একটা নোবেল। বিক্রম সেটের নোবেল, হ্যাঁ, ইম্পর্টেন্ট কিন্তু। তো কী বলছে এটা, ইট ইজ অ্যান এপিক ফ্যামিলি সাগা ডিপেক্টিং পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া। It is an epic family saga depicting post-independence India, exploring politics, religion, love, and social change in great details. তো বিক্রম সেট নামটা মনে রাখবে এবং তার লেখাটা সুইটেবল বয় এটাও কিন্তু মনে রাখবে, ইম্পর্টেন্ট কিন্তু। ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে, হোয়াট আর দ্য মেন থিমস ইন তরু দত্তস পোয়েট্রি। এই যে তরু দত্ত আমি বলছিলাম, দেখো এই জায়গাতে আমরা অনেকগুলো নামই পেয়ে থাকি, আমরা জাস্ট মানে সবগুলো দিতে গেলে অ্যাকচুয়ালি অনেকটা বড় হয়ে যাবে। আমি সবগুলো দিলাম না, যেগুলো ইম্পর্টেন্ট। এখানে তোমরা অবশ্যই ঝুম্পা লাহিড়ির নামটাও মনে রাখবে, ঠিক আছে। ঝুম্পা লাহিড়ি, যদি বলে উমেন রাইটারদের নাম যখন জিজ্ঞেস করবে তখন তুমি এগুলো বলতে পারো, ঝুম্পা লাহিড়ি। তারপরে আমরা আরও একজনের নাম বলতে পারি, সেটা হচ্ছে অনিতা দেশাই, হ্যাঁ, অনিতা দেশাই। তারপরে এই যে তরু দত্ত আছে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। অরুন্ধতী রয়, যেটা আমরা আলোচনা করেছি তাকে নিয়ে অনেকটা। তারপরে তোমরা বলতে পারো শশী দেশপান্ডে একজন আছে, এরা কিন্তু নামগুলো মনে রাখবে, জাস্ট এদের নামগুলো মনে রাখলেই হবে, বেশি ইম্পর্টেন্ট এখান থেকে ধরবে না। তারপরে আমরা বলতে পারি কিরণ দেশাই, কিরণ দেশাইও ইম্পর্টেন্ট, কিরণ দেশাই, এগুলোও কিন্তু ইম্পর্টেন্ট। তো এখানে বলছে হোয়াট আর দ্য মেন থিমস ইন তরু দত্তস পোয়েট্রি। তরু দত্তর পোয়েট্রির মেন থিমগুলো কী ছিল? তরু দত্ত ব্লেন্ডেড ইন্ডিয়ান লেজেন্ডস উইথ ইউরোপিয়ান রোম্যান্টিসিজম। তো কি তিনি ব্লেন্ড করেছেন, সংমিশ্রণ ঘটিয়েছেন কিসের? তরু দত্ত তার লেখার মাধ্যমে ইন্ডিয়ান লেজেন্ডস উইথ ইউরোপিয়ান রোম্যান্টিসিজম। ইন্ডিয়ান লেজেন্ডের তিনি ব্লেন্ড করেছেন কিসের সঙ্গে? না, উইথ ইউরোপিয়ান রোম্যান্টিসিজম, এক্সপ্লোরিং নেচার, লাভ, স্পিরিচুয়ালিটি আর নস্টালজিক। এবং তার লেখার মধ্যে অবশ্যই তিনি কি এক্সপ্লোর করেছেন? নেচারকে এক্সপ্লোর করেছেন, লাভকে এক্সপ্লোর করেছেন, অবশ্যই স্পিরিচুয়ালিটিটাকে এক্সপ্লোর করেছেন, অ্যান্ড নস্টালজিয়া। এই জিনিসগুলো কিন্তু তার লেখার মধ্যে আছে এবং এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তো এই মোটামুটি প্রশ্ন, আশা করছি তোমার কোনো রকম অসুবিধা হবে না। এই জায়গা থেকে প্রশ্ন ধরলে প্রশ্নগুলো ভালো ইম্পর্টেন্ট ছিল। তো পুরোটা দেখেছো আশা করছি, দেখে থাকলে অবশ্যই কিন্তু যাওয়ার আগে একটা লাইক করে দেবে। আর বাকি যে ভিডিওগুলো আছে অবশ্যই কিন্তু সেগুলো দেখে নিও, তোমার ইন্টারভিউকে কিন্তু হেল্প করবে। আর বিশেষ করে তোমরা, আমি দেখবে একটা মডার্ন পিরিয়ডের উপরে একটা ডিটেলস আলোচনা করেছি একটা ভিডিওতে, সেটা অবশ্যই দেখে নেবে। তোমাদের কিন্তু মডার্ন পিরিয়ড থেকে, ভিক্টোরিয়ান পিরিয়ড থেকে কিন্তু প্রশ্ন ধরছে, আমি শুনেছি, সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ক্লিয়ার? আর অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন করবে, এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক আছে, কারণ সেখানে তোমরা অনেক রকম তোমরা ইনফরমেশান পাবে, বা তোমরা কিন্তু সেখান থেকে কিছু পিডিএফও দেওয়া আছে, চাইলে কালেক্ট করে নিয়ে পড়তে পারো। ইন্টারভিউর জন্য পিডিএফ দেওয়া আছে, বা সব রকম আপডেটের জন্য অবশ্যই টেলিগ্রাম তোমাকে ফলো করতে হবে। আর আমাদের ইন্টারভিউ গাইড ইবুক নিতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের প্রথমে দেখিয়েছি, বা এই ভিডিওর ডেসক্রিপশানে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? সেখান থেকে মেসেজ করতে পারো। লাস্ট শেষে বলবো থ্যাংক ইউ পুরো ভিডিওটি দেখার জন্য। আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।